সরকার নাকি অন্তর্বর্তী সরকাররা নাকি সরকার চালাচ্ছে না। আমি আজ গতকালও দেখলাম, আজকেও দেখলাম দেশের প্রধান ধারার কয়েকটা দৈনিক পত্রিকা লিখছে আমলারা নাকি আজকে সরকার পরিচালনা করছে। আমলাদের কথা শোনার জন্য আমরা কি গণঅভ্যুত্থান করেছি? আমরা আমলাদের নিয়ন্ত্রিত একটা সরকার করবার জন্য আমরা কি অন্তর্বর্তী সরকার করেছি? যে আমলারা এখান থেকে মাত্র 150-200 গজ দূরে যারা বসবাস করেন, এদের 15.5 আনার সাথে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। এরা তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবার জন্য সরকারকে তারা নানা কুমন্ত্র দিয়ে, নানা অযৌক্তিক নানা পরামর্শ দিয়ে সরকারকে, জনগণকে আজকে তারা বিপদে ফেলে দিচ্ছে। আজকে আপনারা বাজার নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা করেন। আপনারা 5 মাস পার হয়েছে, 5 মাস পরে এখন আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না। এবং আপনারা আমরা দেখতে চাই বাজারের সিন্ডিকেট, মাফিয়া, মুনাফাখোর, বদমাশ, ওদের বিরুদ্ধে আপনারা দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখতে চাই আপনারা ভ্যাট এবং করের বোঝা যেভাবে চাপিয়েছেন, এটার বোঝা বাংলাদেশের মানুষ আর বহন করতে পারছে না। এবং সেজন্য আমরা বলেছি, ইতিমধ্যে 2-1টা পণ্যে কিছু কিছু ভ্যাট আপনারা কমিয়ে নিয়েছেন, ভ্যাট প্রত্যাহার করেছেন কিছু কিছু। আমরা বলতে চাই চায়ের দোকান থেকে মোবাইল পর্যন্ত প্রায় প্রতিটা নিত্য পণ্যে অন্যায়ভাবে যেভাবে আপনারা ভ্যাট করের বোঝা আরোপ করেছেন, এটা মানুষের বিরুদ্ধে নতুন একটা অত্যাচারের শামিল। এটা প্রকারান্তরে স্বল্প আয়ের মানুষের বিরুদ্ধে নতুন একটা তাদেরকে বিপদের বিপর্যয়ের মধ্যে ঠেলার শামিল। কেন এটা করলেন? গণমাধ্যম লিখছে এই সরকার নাকি অন্তর্বর্তী সরকাররা নাকি সরকার চালাচ্ছে না। আমি আজ গতকালও দেখলাম, আজকেও দেখলাম দেশের প্রধান ধারার কয়েকটা দৈনিক পত্রিকা লিখছে আমলারা নাকি আজকে সরকার পরিচালনা করছে। আমলাদের কথা শোনার জন্য আমরা কি গণঅভ্যুত্থান করেছি? আমরা আমলাদের নিয়ন্ত্রিত একটা সরকার করবার জন্য আমরা কি অন্তর্বর্তী সরকার করেছি? যে আমলারা এখান থেকে মাত্র 150-200 গজ দূরে যারা বসবাস করেন, এদের 15.5 আনার সাথে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। এরা তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবার জন্য সরকারকে তারা নানা কুমন্ত্র দিয়ে, নানা অযৌক্তিক নানা পরামর্শ দিয়ে সরকারকে, জনগণকে আজকে তারা বিপদে ফেলে দিচ্ছে। সরকারকে বলতে চাই আমলাদের খবরদারি বন্ধ করুন, আমলাদের নিয়ন্ত্রণ থেকে বন্ধ করুন। আপনারা অভিজ্ঞ লোক, আমরা আপনাদের কাছ থেকে দূরদর্শিতা দেখতে চাই, অভিজ্ঞতা দেখতে চাই। মানুষের কণ্ঠস্বর শুনবেন। যদি বাজার সামাল দিতে না পারেন, মানুষের জীবনে যদি স্বস্তি না আসে, শ্রমজীবী সাধারণ মানুষ 3 থেকে 3.5 কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে। যদি এভাবে চলে, আগামী 6 মাসের মধ্যে আরো 50 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে আসবে। ক্ষুধার্ত মানুষের কাছে আগে দরকার খাবার। মানুষের পেটে যদি খাবার না থাকে, ক্ষুধার্ত মানুষের কাছে সংস্কারের কোনো বড়ি, সংস্কারের কোনো ট্যাবলেট সে কিন্তু হজম করতে পারবে না। সেজন্য অনেক ভালো কাজও শেষ পর্যন্ত কোনো ফল দেবে না। সরকারকে বলেছি সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সোজা পথে হাঁটেন, মানুষ যেভাবে বোঝে। ইতিমধ্যে আপনারা ট্রাকের আগে যে সাধারণ মানুষের জন্য ওপেন সেল আগে যেটা ছিল, টিসিবির যে বিক্রয় ছিল, সেটাকে আপনারা বন্ধ করে দিয়েছেন। বলেছেন স্মার্ট কার্ড দিয়ে নাকি সংগ্রহ করতে হবে। কোথায় সেটা? এই সিদ্ধান্ত নেবার পরে এখনো পর্যন্ত আগে মানুষ যেটুকু সহায়তা পেত সেটাকে বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন কোনো ব্যবস্থা চালু না করে পুরনো ব্যবস্থা এইভাবে স্বেচ্ছাচারী ভাবে আমলাদের পরামর্শে তুলে দেওয়াটা আপনারা অন্যায় কাজ করেছেন। সরকারকে বলতে চাই, যদি সামাল দিতে না পারেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, পরামর্শ করেন। দরকার হলে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠিত করেন, উপদেষ্টাকে পরিবর্তন করেন। তারা যদি বাজার সামাল দিতে না পারে, যানবাহনের নিরাপত্তা বিধান করতে না পারে, তারা যদি দেশকে একটা স্বস্তির মধ্যে আনতে না পারেন, এরকম উপদেষ্টা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে চাইবে না। সরকারকে বলতে চাই, দরকার হলে উপদেষ্টার সংখ্যা বাড়ান, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। যাদের অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে,
দূরদৃষ্টি আছে, মানুষের প্রতি দায়বদ্ধ আছে, এরকম ব্যক্তিবর্গকে প্রয়োজনে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যুক্ত করেন। আর শেষে যে কথা বলতে চাই, সরকার অনেক কথা বলছেন, আমরা আপনাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর এই সমর্থন আপনাদের উপরে কোনো শর্তহীন সমর্থন নয়। আপনারা যদি সঠিক পথে থাকেন, সঠিক লাইনে থাকেন, আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু আমরা যেভাবে দেখছি, নন ইস্যুকে অনেক সময় আপনারা ইস্যু করে চলছেন, ডানে বাঁয়ে নানা দিকে আপনারা ঝুঁকে পড়ছেন, নানা ধরনের কোটারি, নানা ধরনের পেশাগত চাপে আপনারা নানা সময় বিভ্রান্ত হয়ে পড়ছেন। সরকারের মধ্যে নাকি অনেকগুলো সরকার নাকি কাজ করছে। আমরা তো কেবলমাত্র একটা সরকার দেখতে চাই, এক সরকারের মধ্যে অনেকগুলো সরকার, প্যারালেলি কোনোভাবে আমরা দেখতে চাই না। সেজন্য সরকারকে বলবো, আপনারা এই পথে হাঁটেন। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, কথা বললাম, অথচ আমরা দেখলাম আদিবাসী ছাত্র জনতার উপরে সেখানে একটা বিশেষ কোটারি গোষ্ঠী দিনে দুপুরে যেভাবে হামলা চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমরা একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী সমাজের জন্য আন্দোলন করেছি, লড়াই করেছি। এই সমাজ গণতান্ত্রিক কিনা, আমার ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ কিনা, আমার জাতিগত সংখ্যালঘুরা নিরাপদ কিনা, আমার নারীরা, শ্রমিকরা, আমার প্রান্তিক মানুষ তারা নিরাপদ কিনা, তাদের জানমাল হেফাজত হচ্ছে কিনা, তার উপরে নির্ভর করবে অভ্যুত্থানের সাফল্য। যারা হামলা করেছেন আদিবাসী ছাত্র জনতার উপরে, তারা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের কোন বন্ধু শক্তি নয়। তারা অভ্যুত্থানের চেতনার বাইরে যে তারা এই হামলা করেছেন, তাদেরকে আহত করেছেন। এই খেলা বন্ধ করতে হবে। বাংলাদেশের অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য, অন্তর্বর্তী সরকারকে বিপর্যয়ের মধ্যে ফেলার জন্য দেশের ভেতরে বাইরে নানা ধরনের নাশকতার ঝড়, নানা অপতৎপরতা এখনো অব্যাহত আছে। সরকারকে আমরা বলতে চাই, এদেরকে কোনোভাবেই মাথায় তুলবেন না। ওই যে আপনার বিড়ালকে নাকি আপনি কোলে তুললে নাকি মাথায় তুলতে চাই, বানরকেও যদি আপনি কোলে তোলেন আপনার ঘাড়ে চড়বে, মাথায় চড়ে পড়বে। যারা হামলাকারী, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, ওদের অন্য কোনো পরিচয় নাই। ওরা হামলাকারী, সন্ত্রাসী, ওদের যে চেহারায় থাকুক না কেন, ওদের সবাইকে আইনের আওতায় আনবেন, গ্রেফতার করবেন, ব্যবস্থা করবেন। আমরা অভ্যুত্থানের বিরুদ্ধে যারা অনৈক্য তৈরি করার চেষ্টা করছে, বিভক্তি বিভাজন তৈরি করার চেষ্টা করছে, ওরা জনগণের বিরুদ্ধে ওরা দাঁড়িয়ে যাচ্ছে। সরকারকে বলবো, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, জনগণকে সাথে নিয়ে আমরা দেখতে চাই প্রফেসর ইউনূসের নেতৃত্ব সরকার তারা সফল হবেন। সে কারণের জন্য সংস্কার কমিশন তার রিপোর্টগুলো কয়েকটা দিয়েছেন। এই জানুয়ারি মাসের মধ্যে বাকি রিপোর্টগুলো তারা দেবেন। ফেব্রুয়ারি মাসে আমাদের সংস্কার ঐক্যমত কমিশন আলাপ আলোচনা শুরু করবেন। আমরা আশা করতে চাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারবো, একটা সমঝোতা তৈরি করতে পারবো। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই বাংলাদেশের পুনরুত্থান ঘটেছে, এক ধরনের রেজারেকশন ঘটেছে, এই বাংলাদেশ কারো কাছে আর মাথা নত করবে না। এই বাংলাদেশ এবার মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের মধ্যে নানা প্রশ্নে বিতর্ক থাকবে, ডিবেট থাকবে, কিন্তু জাতিগত ঐক্যের প্রশ্নে, জনগণের ঐক্যের প্রশ্নে চোখের মনির মতন করে জনগণের ঐক্যটাকে আমরা রক্ষা করব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবারকার এই লড়াইয়ের 16 বছর 36 দিনের যে লড়াই, জানবাজি করে তার নেতা কর্মীরা যেভাবে রাজপথে ছিলেন, আমাদের কয়েকজন শহীদ যারা পার্টি যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের শপথ হচ্ছে 1500-2000 ছাত্র শ্রমিক জনতার রক্তের আমাদের শপথ হচ্ছে চোখের মনির মতন করে এই ঐক্যটাকে আমরা রক্ষা করব। সরকারকে বলতে চাই, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে 2025 সালের মধ্যে কবে কখন একটা জাতীয় নির্বাচন হতে পারে আলাপ আলোচনা করে দিন তারিখটা নির্ধারণ করুন। নির্বাচন কমিশনকে সেভাবে আপনারা পরামর্শ দিন। সরকারের যদি সদিচ্ছা থাকে 5-7 মাস 8 মাসের মধ্যে, সর্বশেষ এবছরের মধ্যে 16 বছরের মানুষ যে জাতীয় নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচন করাটা সম্ভব। এই সরকার যদি নির্বাচনের মধ্য দিয়ে প্রয়োজনীয় রূপান্তর সংস্কারগুলো সম্পন্ন করে সরকার যদি বেরিয়ে যেতে পারেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, সরকারকে আমরা সাধুবাদ জানাবো।
সুতরাং সে পর্যন্ত আমরা সরকারকে সমর্থন করব, কিন্তু একই সাথে বলতে চাই আপনারা আপনাদের কাজগুলোকে অব্যাহত রাখবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি সহ যারা যুগপথের শরিক ছিলেন, জনগণের প্রত্যেকটা অংশ, তাদের সবাইকে সাথে নিয়ে জাতীয় ঐক্য রক্ষা করে নানা দুর্যোগ থাকবে, নানা চ্যালেঞ্জ থাকবে, সমস্ত কিছু মোকাবেলা করে 2025 সাল বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য একটা নতুন মাইল ফলক হিসাবে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করব। নানা ছলে বলে কৌশলে নিজেরা মহার্ঘ ভাতা হাতিয়ে নিয়েছে। মহার্ঘ ভাতা দরকার হচ্ছে শ্রমিকদের জন্য, শ্রমজীবী সাধারণ মানুষের জন্য, ছোট চাকরিজীবীর জন্য। তাদের কোনো মহার্ঘ ভাতার কোনো খবর নাই। আমলারা বুদ্ধি করে, কলা কৌশল করে তারা গাছেরটাও খাবে, নিচেরটাও তারা কুড়াতে চায়। সেজন্য বলেছি মহার্ঘ ভাতা আমলাদেরকে দেওয়ার আগে শ্রমিক সহ সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য মহার্ঘ ভাতা চালু করার ব্যবস্থা করেন। আর প্রত্যেক শ্রমিক পরিবারকে নগদ এই দুর্মূল্যের বাজারে পরিবার সামাল দেওয়ার জন্য নগদ আগামী 6 মাস কমপক্ষে 5,000 করে নগদ টাকা দেবার ব্যবস্থা করেন। তাহলে পরিবারগুলো স্বস্তি পেতে পারে। আমার রিক্সা শ্রমিক, আমার পাদুকা শ্রমিক, আমার সাধারণ খেতে খাওয়া সাধারণ মানুষ, তাদের একদিন চললে আরেকদিন কোনো খাবার ব্যবস্থা থাকে না। তাহলে আমার গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এটাকে চালু করবেন। আর সারা বছর রেশনের ব্যবস্থা করবেন। আমার সশস্ত্র বাহিনীগুলো, পেশাদার বাহিনী যদি তারা যদি রেশন পেতে পারে, শ্রমজীবী সাধারণ মানুষকে কাজ করলে রেশনের আওতায় নিয়ে আসবেন। এটার জন্য অনেক বেশি টাকা দরকার নাই, দরকার রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আশা করব অন্তর্বর্তী সরকারি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, কার্যকরী উদ্যোগ আপনারা গ্রহণ করবেন।